বাংলাদেশে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে আবারও রাজনীতি বেশ জমে উঠেছে। নতুন করে রাজনীতি জমে ওঠার সূত্রপাত ভারতের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদী হত্যাকাণ্ডের জন্য ২রা জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে ইঙ্গিত করে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর ঠিক ১ ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী পরপর ২টি স্ট্যাটাস দিয়ে নতুন করে বারুদ উস্কে দিয়েছেন। প্রথম স্ট্যাটাসে তিনি হাদীর খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত বলে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন। তার কিছুক্ষণের মধ্যে আরেকটি স্ট্যাটাসে অভিযোগ করেছেন হাদী হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। তার দাবি হাদীকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যের পর হাদীর ভাইয়ের এমন দুইখানা চাঞ্চল্যকর স্ট্যাটাস বাংলাদেশের রাজনীতিতে আবারও হাদী হত্যাকাণ্ডকে নতুন করে আলোচনায় নিয়ে আসলো। প্রশ্ন উঠেছে, হাদীর ভাই একজন সরকারি কর্মকর্তা হয়ে এমন অভিযোগ কেন করলেন, তাও আবার প্রধানমন্ত্রী বরাবর। আবার হাদীর হত্যা মামলায় এফআইআরে কেন তিনি এই অভিযোগগুলো আগে করেননি? মমতা ব্যানার্জির মন্তব্যের পর কেন অভিযোগগুলো সামনে নিয়ে আসা হলো? বিস্তারিত জানতে ২০২৫ সালের ১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুরুতর আহত হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকারের বিশেষ সহায়তায় তাকে দ্রুত সিঙ্গাপুরে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৬ দিন পর ১৮ই ডিসেম্বর হাদী মারা যান। ১৮ই ডিসেম্বর রাতে বাংলাদেশে এক নজিরবিহীন তাণ্ডব চলেছিল। দেশের বড় দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারে অগ্নিসংযোগ করা হয়। চট্টগ্রামে অবস্থিত সহকারী ভারতীয় হাই কমিশনার বাসভবনের সামনে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে। এরপর বেশ কিছুদিন ধরে ইনকিলাব মঞ্চের নেতারা ৩০ দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগে বসে আন্দোলন করছিল। ঘটনার ২৫ দিনের মাথায় অর্থাৎ চলতি বছরের ৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আদালতে এই মামলার প্রথম চার্জশিট দাখিল করে। ডিবির এই চার্জশিটে মোট ১৭ জনকে আসামি করা হয়। ডিবির তদন্ত অনুসারে হাদীকে সরাসরি রিকশায় গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ এবং ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর হোসেন। তবে ডিবির এই চার্জশিট রাজনৈতিক মহল ও হাদীর পরিবারের কাছে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই বিতর্কের জেরে এবং মামলার গভীরতা অনুধাবন করে গত ১৫ই জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেয়। অবশ্য বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আগে থেকে হঠাৎ করে হাদী হত্যার বিচারের দাবিটা ম্রিয়মাণ হয়ে যায়। দর্শক, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ থাকেনি। হত্যাকাণ্ড ঘটনার পর শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন অবৈধভাবে ভারতে চলে যায়। গত ৮ই মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ উত্তর ২৪ পরগনার বনগাঁ বাগদা রোড থেকে এই দুজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিধাননগর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে এই হাদী হত্যাকাণ্ডকে ঘিরে ২রা জুন বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের ওই ঘটনায় খুনিদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। অমিত শাহর নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। মমতা আরো বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করে বলেছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকে সরকার পরিবর্তন হলেও তিনি সবটাই জানেন বলে দাবি করেন।
তবে দেশের স্বার্থে এবং বাংলাদেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে সেই নামগুলো এখনই প্রকাশ করছেন না বলে জানান মমতা। তিনি বলেন, এতদিন তিনি বলেননি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে তাকে মুখ খুলতে হয়েছে। তিনি সে নামটা বলতে চান না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দর্শক, এখানে প্রশ্ন হলো, মমতা কেন হঠাৎ করে বাংলাদেশের উত্তাল হাওয়া নিয়ে এতটা চিন্তিত? যদিও দাবি করেছেন তিনি বাংলাদেশকে ভালোবাসেন, আবার বলেছেন দেশের স্বার্থে ওই নাম তিনি বলবেন না। এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল। এমনকি খোদ সাবেক অন্তর্বর্তী সরকার প্রভাবশালী লোকজনও এ নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন। ইউনূসের বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদ, যিনি নির্বাচনের আগে দেশ ছেড়েছেন, তিনি লিখেছেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য মমতা প্রকাশ্যে ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। এর মাধ্যমে ওসমান হাদি হত্যায় ভারতের সংশ্লিষ্টতা প্রকাশ্যে আসলো। ইউনূসের এই সাবেক বিশেষ সহকারী আরও লিখেছেন, প্রশ্ন থেকে যায় বাংলাদেশে ভারতের হয়ে ঠিক কারা কাজ করেছে, এখানকার কোনো ব্যক্তি এসে নাকি সংস্থা। এরপর তিনি তার স্ট্যাটাসে হাদির হত্যাকারীরা কিভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল তার একটা বিবরণ দিয়েছেন। লিখেছেন, হাদির হত্যাকারীরা দুপুর 2:30 থেকে রাত 11:15 দেশের অভ্যন্তরে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে নেত্রকোনা সীমান্তে পৌঁছে এবং সেখানে চোরাচালানের একটা পপুলার রুট ব্যবহার করে, যেটা সম্পর্কে বিজিবি আগে থেকেই জানে, এবং সেখানে 2টি পাইপ সুড়ঙ্গ আছে যা দিয়ে মানব পাচারও হয়ে থাকে, যেখানে বিকাল 5:30 থেকে 6টার মধ্যে সীমান্ত সিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে বর্ডার গার্ড চৌকির কয়েক কিলো দূরের এই রুট ও পয়েন্ট সিল করতে ব্যর্থ হবে, এটা অবিশ্বাস্য। 4.5 ঘন্টা পরেও এই পয়েন্টটি বিজিবি নিয়ন্ত্রণে আসলো না। এটি কোনোভাবেই স্বাভাবিক ব্যর্থতা নয়। বিজিবি প্রধানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। প্রশ্ন হলো, ইউনূসের এই বিশেষ সহকারী যে গল্পগুলো লিখেছেন সেগুলো তারা ক্ষমতায় থাকার সময়, সে সময় কেন তিনি এই প্রশ্নগুলো তোলেননি? মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে এমন আলোচনার কিছুক্ষণের মধ্যে পাল্টা বোমা ফাটান হাদির ভাই শরীফ ওমর হাদি। দর্শক, হাদি হত্যাকাণ্ডের পর থেকে হাদির পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। বিশেষ করে হাদির বড় ভাই শরীফ ওমর হাদিকে নিয়ে সরকারের কিছু পদক্ষেপ সাধারণ মানুষের মনে কৌতূহল ও নানা সন্দেহের জন্ম দিয়েছিল। হাদি হত্যাকাণ্ডের মাত্র 1 মাসের মাথায়, অর্থাৎ চলতি বছরের 16 জানুয়ারি তৎকালীন অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সহকারী হাই কমিশনের 2য় সচিব হিসেবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তখন অনেকেই অভিযোগ করেছিলেন হাদির ভাইকে তড়িঘড়ি করে এমন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে প্রদান করাকে অনেকেই সরকারের পক্ষ থেকে হাদির পরিবারকে শান্ত রাখার বা মুখ বন্ধ রাখার একটি কৌশল হিসেবে দেখেছিলেন। সরকারি কর্মকর্তা হয়েও হাদির ভাই 2রা জুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেশ বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। প্রথম স্ট্যাটাসে লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদি হত্যার বিচার না করলে আপনাকে ওরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন। এর 1 ঘন্টা পর তিনি আরো একটি স্ট্যাটাস দেন, তবে এবারের স্ট্যাটাসটি অপেক্ষাকৃত ছোট। সেই স্ট্যাটাসে লিখেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা 8 আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে আমাদের। দর্শক, মমতা ব্যানার্জির মন্তব্যের পর হাদির ভাইয়ের স্ট্যাটাস বাংলাদেশের রাজনীতিতে হাদি হত্যাকাণ্ডের ইস্যুকে আবারও চাঙ্গা করে তুলল কিনা তা হয়তো সামনের দিনগুলোতে বোঝা যাবে। যদি হাদির ভাইয়ের অভিযোগ সত্যি হয়, তাহলে তারেক রহমানকে তার মিত্র ইউনূসের উপদেষ্টা ও নিজের দলের এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেটি কি তারেক রহমান করতে পারবেন? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী